থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ শনিবার টানা তৃতীয় দিনে গড়িয়েছে। এর মধ্যেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মালয়েশিয়া, আর ট্রাম্প বলেছেন দুপক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এদিকে গাজায় গত 24 ঘন্টা ইসরায়েলের হামলায় মারা গেছে অন্তত 71 জন, এর মধ্যে 42 জনের প্রাণ গেছে ত্রাণ নিতে গিয়ে। আর এই একদিনেই অনাহারে মৃত্যু হয়েছে আরও 5 জনের। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত 13 জনের। জানাবো বিশ্বের আবহাওয়া পরিস্থিতির খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত সংঘর্ষ শনিবার টানা তৃতীয় দিনে গড়িয়েছে। এদিন সীমান্তের নতুন কয়েকটি পয়েন্টে সংঘর্ষ বিস্তৃত হয়েছে। দুপক্ষই বলছে সীমান্ত বিরোধে তারা আত্মরক্ষা করছে। একই সাথে অপরপক্ষকে লড়াই বন্ধ করে আলোচনা শুরু করার আহ্বানও জানিয়েছে তারা। এই সংঘর্ষে এখন পর্যন্ত 30 জনের বেশি নিহত এবং 1,30,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন শনিবার পর্যন্ত দেশটির 7 জন সেনা ও 13 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অপরদিকে কম্বোডিয়ার 5 সেনা এবং 8 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা জানিয়েছেন। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসিয়ান জোটের সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে কম্বোডিয়া, আর থাইল্যান্ড বলেছে তারা নীতিগতভাবে এর সঙ্গে একমত। থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুই প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন এবং যুদ্ধবিরতি প্রস্তাব ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এখনও গোলাগুলি চলছে। আমি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে বলেছি এবং যদি সম্ভব হয় আমি নিজেও তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাব। লড়াইটা অন্তত যেন বন্ধ হয় সেই চেষ্টা করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন। সীমান্তে 3 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ট্রাম্প বলেন তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং ফুম থামের সঙ্গে কথা বলেছেন এবং তাদের হুঁশিয়ারি দিয়েছেন যদি সংঘাত বন্ধ না হয় তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। ট্রাম্প লিখেছেন উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে। আর থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুম থাম ওয়েচায়াচাই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে সদিচ্ছা দেখতে চায়। ফুমথাম আরও বলেন তিনি ট্রাম্পকে অনুরোধ করেছেন কম্বোডিয়াকে জানাতে যে থাইল্যান্ড একটি দ্বিপক্ষীয় আলোচনা করতে চায় যাতে যুদ্ধবিরতি কার্যকর এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়। সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আরও একটি যুদ্ধের শঙ্কায় বিশ্ব। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের সংঘর্ষ তৃতীয় দিন পার করেছে। এদিকে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও শনিবার নতুন সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে দুই দেশের মধ্যে সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। এবার আলোচনার কেন্দ্রে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘর্ষ আর দুই দেশের সামরিক শক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং বলছে কম্বোডিয়ার চেয়ে সামরিক শক্তিতে যোজন এগিয়ে থাইল্যান্ড, এমনকি এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনীও ব্যাংককের। থাইল্যান্ডের ভান্ডারে রয়েছে 28টি F-16 ফাইটার জেট, অথচ নমপেনের কাছে নেই কোনো যুদ্ধবিমান। প্রতিবছর সামরিক খাতে কম্বোডিয়ার তুলনায় কয়েক গুণ বেশি অর্থ খরচ করে থাইল্যান্ড। দুদেশের সংঘাতের জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এশিয়া জুড়ে। আরও একটি যুদ্ধের শঙ্কায় বিশ্ব। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ের তথ্য মতে সামরিক শক্তিতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাইল্যান্ড। দেশটির অবস্থান 25তম আর কম্বোডিয়ার 95তম। এদিকে লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য বলছে 2024 সালে সামরিক খাতে $573 কোটি খরচ করেছে ব্যাংকক, আর এই খাতে নমপেনের বাজেট ছিল $130 কোটি। কম্বোডিয়ার সামরিক বাহিনীর সদস্য 1,20,000-এরও বেশি, আর থাইল্যান্ডের প্রায় 2.5 লাখ। এশিয়ার শক্তিশালী দেশগুলোর তালিকার অন্যতম থাইল্যান্ডের আর্টিলারি ও আর্মার্ড ডিভিশন। দেশটির সমর ভান্ডারে রয়েছে 400 ট্যাঙ্ক, 200 সাঁজোয়া যান এবং 2600 কামান। অন্যদিকে কম্বোডিয়ার ট্যাঙ্ক রয়েছে 200 আর কামানের সংখ্যা এর দ্বিগুণ।
থাইল্যান্ড বিমান বাহিনীর কাছে আছে 28টি F-16 ও 11টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান সহ শতাধিক সামরিক বিমান। এছাড়া সেনা ও আকাশপথের পাশাপাশি থাইল্যান্ডের নৌবাহিনীও বেশ শক্তিশালী। একটি বিমানবাহী রণতরী সহ আছে 7টি ফ্রিগেট ও 68টি টহল জাহাজ। আর কম্বোডিয়ার কাছে আছে মাত্র 13টি টহল জাহাজ। ঋতু সাহা, 71। গাজাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সিদ্ধান্তের বিষয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ম্যাক্রোর যে সিদ্ধান্তই নিক তার কোনো গুরুত্ব নেই। তিনি বলেন, ম্যাক্রো যাই বলুক না কেন তা কোনো রকম গুরুত্ব বহন করে না। তার সিদ্ধান্তে কোনো কিছুই পরিবর্তন হবে না। তিনি খুবই একজন ভালো মানুষ। ট্রাম্প তাকে পছন্দও করেন, তবে তার বিবৃতির কোনো প্রভাব নেই। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েল দক্ষিণ পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে বিমান বাহিনী। গ্রিস, তুরস্ক ও আলবেনিয়ার বনাঞ্চলের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে কসোভোতে। এদিকে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় তীব্র গরমে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভয়াবহ দাবানল অব্যাহত আছে তুরস্কের জনপ্রিয় পর্যটন শহর অ্যান্টালিয়ায়। শুক্রবার শহরটির বনাঞ্চলের একাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। এই দাবানল নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপন হেলিকপ্টারে করে পানি ছিটাচ্ছেন দমকল কর্মীরা। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ছে। আগুন নেভানোর কাজে এগিয়ে এসেছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। একইভাবে দাবানল ছড়িয়ে পড়েছে আলবেনিয়ার উত্তর পূর্বাঞ্চলেও। তীব্র তাপপ্রবাহের কারণে আলবেনিয়ার অন্তত 20টি জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। এ আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সহায়তায় 90 জন সেনা মোতায়েন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এরই মধ্যে দাবানলে কয়েকটি আবাসিক ভবন পুড়ে যাওয়ায় এবং কয়েকজন আহত হওয়ার পর ঝুঁকিপূর্ণ 6টি গ্রাম থেকে 2000-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এখনও নেভেনি গ্রিসের ক্যাথেরা দ্বীপের বনাঞ্চলের দাবানলও। বছরের তৃতীয় দফার তাপপ্রবাহে বিপর্যস্ত দেশটি। আগুনে প্রাণহানি এড়াতে নতুন করে সরিয়ে নেওয়া হয়েছে 3টি গ্রামের সব বাসিন্দাকে। কসোভোতে তীব্র গরমের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে আরও বিস্তীর্ণ এলাকায়। বনাঞ্চলের 17টি দাবানলের মধ্যে এখনও সক্রিয় রয়েছে 12টি। আগুনে পুড়ে মারা গেছে বিভিন্ন খামারের অনেক গবাদি পশু। দক্ষিণ কোরিয়াতেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দেশটির বিভিন্ন জায়গায় তাপমাত্রা 37.1 ডিগ্রিতে পৌঁছায়। এ অবস্থায় সেখানে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। তাপপ্রবাহের কারণে নাভিশ্বাস উঠেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দাদের। মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সেখানকার তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। তবে তা 42 ডিগ্রি অনুভূত হয়। এ অবস্থায় দিনের বেলা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই দিন যখন ভয়াবহ গরমে হাঁসফাঁস করছে নিউ ইয়র্কবাসী, অন্যদিকে দেশটির নিউ মেক্সিকোর রুইডোসো এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় নতুন করে কেউ হতাহত না হলেও আরও অনেক বাড়িঘর ভেসে গেছে বন্যার পানিতে। এর আগে বন্যায় আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে জরুরি সহায়তাকারীরা। ফিলিপাইনের লা ইউনিয়ন প্রদেশে শক্তিশালী টাইফুন কমে আঘাত হানার পর থেকেই তীব্র বৃষ্টির কারণে বন্যা অব্যাহত রয়েছে। সেখানে এখনও বয়ে যাচ্ছে মৌসুমি ঝড়। এতে বহু গাছপালা ভেঙে পড়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এছাড়া বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এ দুর্যোগে। সৃষ্টি ঘটক, 71। 2020 সালে করোনা মহামারী শুরুর সময় থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করা ডেভিড নাবারো মারা গেছেন। তার বয়স হয়েছিল 75 বছর। কোভিড-19 বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারোর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রিয়েসুস। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।